হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ওয়াইজ জিকে কনসেপ্ট। তো আজ থেকে আমরা শুরু করছি ইকোনমির ওপর, অর্থাৎ ভারতের যে অর্থনীতি সেই টপিক থেকে সম্পূর্ণ মাস্টার ক্লাস। সম্পূর্ণ মাস্টার ক্লাসে মাস্টার পিডিএফ নোটের মাধ্যমে। তো অবশ্যই এই ক্লাসগুলো তোমরা রেগুলার দেখো, দেখবে তোমাদের ইকোনমিক কনসেপ্ট এবং সমস্ত কোশ্চেন্স অ্যান্সার তোমরা যে কোনো স্টেট বা তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিটি পরীক্ষায় তুমি পারবে। ঠিক আছে। তো আজকে যে ক্লাসটি আলোচনা করব মূলত হচ্ছে ইন্ডিয়ান ইকোনমির যে মেন কিওয়ার্ড বা টার্মিনোলজি, সেখান থেকে আমরা ক্লাসটা করাচ্ছি, যেগুলো অত্যন্ত জানা জরুরি একটা ইকোনমিক পড়তে গেলে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো, আমাকে জানতে হবে ম্যাক্রো ইকোনমিক্স এর বেসিক কিছু ফান্ডামেন্টাল সম্পর্কে। প্রথমেই আমরা ন্যাশনাল ইনকাম সম্পর্কে জেনে নেব। ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়, তো একটি আর্থিক বছরে বা ফাইন্যান্সিয়াল ইয়ারে দেশের সমস্ত অর্থনৈতিক কার্যকলাপ থেকে যে প্রাপ্ত আয়, সেটাকে আমরা বলবো ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়। এর কম্পোনেন্টসগুলো কি কি রয়েছে এর মধ্যে? তো মজুরি বা ওয়েজেস, ইন্টারেস্ট বা সুদ, রেন্ট মানে ভাড়া, এবং প্রফিট মানে মুনাফা। এই ন্যাশনাল ইনকামের মধ্যে এগুলো কম্পোনেন্টস রয়েছে, যেটাকে ফ্যাক্টর অফ প্রোডাকশনস রিটার্নসও কিন্তু বলা হয়। ঠিক আছে। এবার পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু আয়, যার অর্থ হচ্ছে মাথা পিছু আয়, অর্থাৎ টোটাল ইনকামকে যদি আমি টোটাল পপুলেশন দ্বারা ডিভাইড করি, তাহলে যেটা পাবো তাকে আমরা বলবো পার ক্যাপিটা ইনকাম। ঠিক আছে। আর এটি ইকোনমিক ওয়েলবিং ইন্ডিকেটর রূপে কাজ করে। ইকোনমিক ওয়েলবিং ইন্ডিকেটর রূপে কাজ করে এই পার ক্যাপিটা ইনকাম। তো কাকে আমরা বলবো পার ক্যাপিটা ইনকাম? তো এই ফর্মুলাটা মনে রাখবো, টোটাল ইনকাম বাই টোটাল পপুলেশন, মানে একটি দেশের গড় যে আয়, এভারেজ যে ইনকাম অফ এ কান্ট্রি। ঠিক আছে, যার মানে হচ্ছে কোনো দেশের ভৌগোলিক অঞ্চলের মধ্যে প্রতি ব্যক্তির উপার্জিত অর্থ। ঠিক আছে। তো পরবর্তী দেখো কনসেপ্ট দেখে নাও, দ্য গ্রস প্রোডাক্ট। এখানে আমরা জিডিপি এবং জিএনপি সম্পর্কে জানবো। জিডিপি এবং জিএনপি দুটো খুব ইম্পর্টেন্ট টার্মিনোলজি। জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ মোট দেশজ উৎপাদন। আর জিএনপি মানে হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ মোট জাতীয় উৎপাদন। এখানে কিওয়ার্ড মনে রাখবে, জিডিপিতে ডোমেস্টিক টেরিটরি অর্থাৎ ভৌগোলিক সীমানা উল্লেখ থাকবে, আর জিএনপিতে কান্ট্রিজ সিটিজেন্স কথাটা মনে রাখবে, অর্থাৎ দেশের নাগরিক বা কোম্পানি সংক্রান্ত। তার দুটোর মধ্যে পার্থক্য কি, কি করে মনে রাখবে? মনে রাখবে যে একটি নির্দিষ্ট আর্থিক বছরে দেশের সীমানার মধ্যে উৎপাদিত সমস্ত পণ্য ও পরিষেবার মোট মূল্য। রুলটা হচ্ছে দেশের ভেতরে থাকা বিদেশি কোম্পানির আয়ও কিন্তু এর অন্তর্ভুক্ত হয়। আর এক বছরে দেশের নাগরিকদের বা দেশীয় কোম্পানির দ্বারা উৎপাদিত পণ্য ও পরিষেবার মোট মূল্য। তার মানে জিএনপি ইকুয়াল টু এক্সপোর্টস প্লাস ইনকাম অফ রেসিডেন্টস অ্যাব্রোড প্লাস মানি আর্নড ফ্রম ইম্পোর্টস। ঠিক আছে। একটা এক্সাম্পলের মাধ্যমে বলি, যদি জার্মানির কোনো কোম্পানি ভারতে ব্যবসা করে, মনে রাখবে, তাহলে তাদের উৎপাদনও কিন্তু ভারতের জিডিপিতে যুক্ত হবে, কিন্তু সেটি জার্মানির জিএনপিতে গণনা হবে। ঠিক আছে। তো অবশ্যই এটা জানতে হবে। এবার দেখো, দ্য নিট প্রোডাক্টস, অর্থাৎ ডিডাক্টিং ডিপ্রেসিয়েশন। ডিপ্রেসিয়েশন এই কথাটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টার্মিনোলজি, মানে হচ্ছে অপচয়, সম্পদের মূল্য হ্রাস, ডিক্রিজ ইন দ্য ভ্যালু অফ অ্যান অ্যাসেট ওভার টাইম। এক্সাম্পল, একটি পেন কেনার 1 থেকে 2 বছর পর সেটি খারাপ হলে মেরামতের বা রিপেয়ার করার জন্য যে অর্থটা ব্যয় হয়, সেটা বলা হয় ডিপ্রিসিয়েশন।
ঠিক আছে, তাহলে যদি তুমি জিডিপি থেকে ডিপ্রিসিয়েশনকে মাইনাস করো তাহলে তুমি এনডিপি পাবে, অর্থাৎ নেট ডোমেস্টিক প্রোডাক্ট পাওয়া যাবে। অর্থাৎ জিডিপি থেকে ডিপ্রিসিয়েশন যদি মাইনাস করি তাহলে কি পাবো, এনডিপি অর্থাৎ নেট ডোমেস্টিক প্রোডাক্ট। আর জিএনপি থেকে যদি ডিপ্রিসিয়েশন মাইনাস করা হয় তাহলে আমরা পাবো এনএনপি অর্থাৎ নেট ন্যাশনাল প্রোডাক্ট। তো এনএনপি ফর্মুলা হবে জিএনপি মাইনাস ডিপ্রিসিয়েশন। ঠিক আছে, আর এই এনএনপিকে মনে রাখবে, এনএনপিকে দেশের আয়ের ট্রুয়েস্ট ফর্ম অফ ইনকাম অর্থাৎ বিশুদ্ধতম রূপ বলা হয়। ঠিক আছে, নেক্সট দেখো ইন্ডিয়াস ইকোনমি ফ্যাক্টরস অ্যান্ড ক্যালকুলেশন। ইকোনমির ভাষায় তিনটা ফ্যাক্টর রয়েছে এখানে। তো টার্সিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টর, সেকেন্ডারি সেক্টর বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, আর প্রাইমারি সেক্টর বা এগ্রিকালচারাল সেক্টর। সব থেকে নিম্ন স্তর রয়েছে প্রাইমারি সেক্টর, অর্থাৎ যেখানে এগ্রিকালচার বা কৃষি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা রয়েছে, প্রাইমারি সেক্টরের অন্তর্গত। ঠিক আছে, যেখানে উৎপাদন সংক্রান্ত বিষয় বোঝানো হচ্ছে। সেকেন্ড হচ্ছে সেকেন্ডারি সেক্টর, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, অর্থাৎ উৎপাদনের পর যখন কোনো শিল্পজাত কোনো কিছু প্রোডাক্ট তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ডারি সেক্টরের অন্তর্ভুক্ত। আর টার্সিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টর যেমন হোটেল, কমিউনিকেশন, হসপিটালিটি, এগুলো ঠিক আছে, যেখানে মানুষের সার্ভিস প্রোভাইড করা হয়, ব্যাংকিং, ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে টার্সিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টরের অন্তর্ভুক্ত। তো তিনটা সেক্টর রয়েছে, অবশ্যই মনে রাখবে। আর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারতের জিডিপিতে সবচেয়ে বেশি যে অবদান, ম্যাক্সিমাম যে কন্ট্রিবিউশন রয়েছে সেটা হচ্ছে টার্সিয়ারি সেক্টরের ক্ষেত্রে। ঠিক আছে, এবার দেখো সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস সিএসও, এটা অন্তত ইম্পর্টেন্ট। এটা ভারতের জিডিপি গণনা করে, ক্যালকুলেটস করে জিডিপি ইন্ডিয়ার। ঠিক আছে, তো অত্যন্ত ইম্পর্টেন্ট। কোন সংস্থা, সিএসও অর্থাৎ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস। এটা 2 মে 1951 কিন্তু প্রতিষ্ঠিত হয়, আর এর হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। ঠিক আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট দেখবো আমরা পরবর্তী পয়েন্ট কি রয়েছে। এবার গ্লোবাল ট্রেড মেকানিক্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সম্পর্কে জেনে নেব। তো এখানেও বেশ কিছু আমরা টার্মিনোলজি পাবো, যেমন দেখো এফডিআই অর্থাৎ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে ট্যারিফ বা শুল্ক, আরেকটা হচ্ছে বাণিজ্য ভারসাম্যহীনতা অর্থাৎ ব্যালেন্স অফ ট্রেড। এই তিনটা শব্দ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইকোনমির ভাষায়। তো বিদেশি কোম্পানি বা ব্যক্তি দ্বারা কোনো দেশে যখন বিনিয়োগ করা হয় তাকে বলা হয় ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই, যার মধ্যে ট্যাঞ্জিবল গুডস যেমন ফিজিক্যাল আইটেম, জেমস, ক্লোথিং, হাউসহোল্ড আইটেম, এগুলো কিন্তু এর অন্তর্ভুক্ত পড়ে। তো অবশ্যই এগুলো কিন্তু মনে রাখতে হবে এক্সাম্পলগুলো। ইম্প্যাক্ট কি হয় এর, দেশের বেকারত্ব কমায় এবং কর্মসংস্থান বা এমপ্লয়মেন্ট কিন্তু বৃদ্ধি করে এই এফডিআইটা। ঠিক আছে, ইম্পর্টেন্ট। ট্যারিফ বা শুল্কটা কি, আমদানিকৃত পণ্য বা পরিষেবার বা ইম্পোর্টেন্ট যে গুডস রয়েছে তার উপর আরোপিত যে কর বা ট্যাক্স সেটাকে আমরা বলি ট্যারিফ। এর এফেক্ট কি হতে পারে, বিদেশি পণ্যের দাম বৃদ্ধি পায়, যেমন বিদেশ থেকে আসা আপেল বেশি দাম হয়। ঠিক আছে, কারণ ট্যারিফের জন্য অর্থাৎ শুল্ক চাপে, তাই না। তারপরে ব্যালেন্স অফ ট্রেড অর্থাৎ বাণিজ্য ভারসাম্যহীনতা, এটি একটি নির্দিষ্ট সময়ে চালু হয়। ডেফিনেশন কি বলবো, একটি নির্দিষ্ট সময়ে দেশের আমদানি অর্থাৎ ইম্পোর্টস এবং রপ্তানির মধ্যে পার্থক্য বোঝায় এই ব্যালেন্স অফ ট্রেডটা। তো প্রত্যেকটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে। এবার দেখো সেচ সম্পর্কে যেখানে নেব, সেচ পরীক্ষায় বহুবার আসে সেচ সংক্রান্ত বিষয়। তো সেচ কথাটার অর্থ মনে রাখবে স্পেশাল ইকোনমিক জোনস। ঠিক আছে, সেচের ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন। দেশের এমন একটি এলাকা, ঠিক আছে, অর্থনৈতিক অঞ্চল যার মধ্যে বাণিজ্য ও শ্রম আইন দেশের অন্যান্য অংশের তুলনায় অনেক বেশি শিথিল।
মানে এই সেচ অঞ্চলের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা। তারপরে দেখো, দেশের অভ্যন্তরে কর্মসংস্থান বৃদ্ধি করা, এটাও কিন্তু একটা বৈশিষ্ট্য। প্রথম 5 বছরের জন্য সম্পূর্ণ ট্যাক্স ছাড়, অর্থাৎ বিশ্বমানের যে সুবিধা, যেমন জল, বিদ্যুৎ, ঠিক আছে, এগুলো ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি প্রদান, আর মূলত সরকার দ্বারা তৈরি করা হয়, ঠিক আছে, গভর্নমেন্ট দ্বারা কিন্তু এটা তৈরি করা হয়। তো এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে একটা সেচ অর্থাৎ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বৈশিষ্ট্য, ঠিক আছে। নেক্সট দেখো, পরীক্ষাতে বেশ কিছু প্রশ্ন আসে, সেগুলো একটু দেখে নিব আমরা। প্রথমে দেখো, 2005 সালের সেচ অ্যাক্ট এর আগে ভারতে মোট 7টি সেন্ট্রাল গভর্নমেন্টের সেচ ছিল, প্রাইভেট এবং স্টেট সহ মোট 18টি। তাহলে হিস্টোরিক্যাল স্ট্যাটাস মধ্যে কি পড়ছে, 2005 সালের যে সেচ অ্যাক্ট তার অনুযায়ী ভারতে মোট 7টি কিন্তু কি ছিল, সেন্ট্রাল গভর্নমেন্টের সেচ বা স্পেশাল ইকোনমিক জোন ছিল, সেটা প্রাইভেট আর স্টেট মিলে মোট কটা হচ্ছে, সেটা হচ্ছে 18টা। সেন্ট্রাল সেচ এক্সাম্পল যেমন চিত্তুর, এটা অন্ধ্রপ্রদেশের একটি সেন্ট্রাল গভর্নমেন্টের সেচ অঞ্চল, ঠিক আছে। তারপর দেখো, ম্যাক্সিমাম সেচ কোথায় রয়েছে, ভারতের সবচেয়ে বেশি সংখ্যক সেচ রয়েছে তেলেঙ্গানা রাজ্যে, মনে রাখবে, ঠিক আছে, তেলেঙ্গানা। তারপর দেখো, দ্য সেচ কমিটি, বাবা কল্যাণী কমিটি, তো এটা কিন্তু বাবা কল্যাণী কমিটি কিসের সাথে যুক্ত, তো সেচ সাথে যুক্ত, এটা মনে রাখবে। 2018-তে এটা এসেছিল কমিটিটা, ঠিক আছে। এটা হচ্ছে কনস্টিটিউট বাই মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দ্বারা হয়। সেচ নীতি পর্যালোচনা অর্থাৎ স্টাডি অ্যান্ড রেগুলেট যে সেট পলিসি সেটা, বাবা কল্যাণী চেয়ারম্যান এমডি হচ্ছে ভারত ফরেন লিমিটেড, ঠিক আছে, তো মনে রাখবে। আর এর সাথে মনে রাখবে পশ্চিমবঙ্গের একটা সেচ অঞ্চল যদি বলা হয় তো মনে রাখবে ফলতা, কি পশ্চিমবঙ্গের সেচ অঞ্চল ফলতা, ঠিক আছে। নেক্সট দেখো, ফিসক্যাল পলিসি, রাজস্ব নীতি সংক্রান্ত বিষয়ে প্রশ্ন আসে। তো ফিসক্যাল পলিসি, সরকারের আয় ও ব্যয়ের যে নীতি তাকে বলা হয় ফিসক্যাল পলিসি বা রাজস্ব নীতি। এই নীতির মাধ্যমে সরকার ট্যাক্স রেটস এবং সেন্ডিং লেভেলসকে নিয়ন্ত্রণ করে। কার্বন ট্যাক্স, এই কার্বন ট্যাক্স সম্পর্কে জেনে নেব। পরিবেশগত কর অর্থাৎ এনভায়রনমেন্টাল ট্যাক্স, ঠিক আছে, কার্বন ভিত্তিক উপকরণ যা গ্রিন হাউস দূষণ কমায়, এই ধরনের পণ্যের উপর কিন্তু আরোপিত হয় এই কার্বন ট্যাক্স, ঠিক আছে, মনে রাখতে হবে। তারপর হচ্ছে কর্পোরেট ট্যাক্স। কর্পোরেট ট্যাক্স কোনটি, এটি ভারত সরকারের আয়ের একক বৃহত্তম উৎস। কর্পোরেট ট্যাক্স হচ্ছে ভারত সরকারের আয়ের একক বৃহত্তম উৎস, সিঙ্গেল লার্জেস্ট সোর্স অফ ম্যাক্সিমাম রেভিনিউ টু দ্য ইন্ডিয়ার গভর্নমেন্ট, ঠিক আছে। তো অত্যন্ত ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো। নেক্সট দেখো, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, জিএসটি, ঠিক আছে, এই সম্পর্কে আমরা জেনে নিব, এটাও ইম্পর্টেন্ট, এখান থেকেও অনেক প্রশ্ন আসে। জিএসটি স্ট্রাকচার, ঠিক আছে, গভর্নিং বডি, দেখো জিএসটি কাউন্সিল, এতে মোট 33 জন মেম্বার রয়েছে, সদস্য। এটা কেন্দ্রীয় অর্থমন্ত্রী অর্থাৎ ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার দ্বারা কিন্তু হেডেড হয়। হিস্টোরিক্যাল ফ্যাক্ট, জিএসটি কাউন্সিলের প্রথম চেয়ারম্যান ছিলেন অরুণ জেটলি, মনে রাখবে, ইম্পর্টেন্ট ফ্যাক্ট, অরুণ জেটলি, ঠিক আছে। মনে রাখবে দ্য এক্সেপশন কাস্টম ডিউটি, এটা কিন্তু মনে রাখতে হবে, কাস্টম ডিউটি, এটা পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। কাস্টম ডিউটি কিন্তু জিএসটি এর অন্তর্ভুক্ত নয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জিএসটির মধ্যে পড়ে না, নট ইনক্লুডেড ইন জিএসটি কে কাস্টম ডিউটি, ঠিক আছে। কারণটা হচ্ছে এটি আন্তর্জাতিক সীমান্তে অর্থাৎ ইন্টারন্যাশনাল বোর্ডার্সের ক্ষেত্রে পরিবহন বা আমদানিকৃত বা রপ্তানিকৃত পণ্যের উপর আরোপিত আরোপিত একটা কর, ঠিক আছে, কাস্টম ডিউটি, এর উপরে কোনো জিএসটি লাগু হয় না। এবার দেখো, ইম্পর্টেন্ট কিছু আমরা গ্লোবাল রিপোর্ট সম্পর্কে জেনে নিব, যেমন ওয়ার্ল্ড ইকোনমিক যে আউটলুক রিপোর্ট, ঠিক আছে, ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট, এটা কিন্তু রিলিজড করা হয় কে, রিলিজড হয় এটা
IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের মাধ্যমে। ঠিক আছে, জিডিপি ডোমেস্টিক যে টেরিটরি ভৌগোলিক সীমানা মানে কি পয়েন্ট, জিএনপি কান্ট্রিজ সিটিজেন্স, এটা মনে রাখবে। জিএনপি সরি জিডিপি মানে জিডিপি যেটা রয়েছে সেই জিডিপি থেকে যদি ডিপ্রেসিয়েশন মাইনাস করা হয় তাহলে কী পাবো, এনডিপি পাবো। আর জিএনপি থেকে ডিপ্রেসিয়েশন মাইনাস করলে এনএনপি পাবো। ঠিক আছে, এফডিআই ফরেন যে ইনভেস্টমেন্ট রয়েছে সেটা, ট্যাক্স ফ্রি জোনস ফর 5 ইয়ার সেচ, ঠিক আছে, ম্যাক্সিমাম ইন তেলেঙ্গানা। এগুলো শর্ট আকারে আমরা রিভিশন বলছি। তারপর সিএসও ক্যালকুলেটস ইন্ডিয়ান জিডিপি। তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টার্মিনোলজি। দেখো এটা তোমাদের কিন্তু কোনো প্রশ্ন উত্তরের ক্লাস নয়, অর্থাৎ এটা ইকোনমি যে রয়েছে ইন্ডিয়ান ইকোনমি, সেই ইন্ডিয়ান ইকোনমি পড়তে গেলে যে টার্মিনোলজিগুলো আসে, যে কিওয়ার্ডগুলো আসে, যেগুলো অত্যন্ত জানা জরুরি পরীক্ষার জন্য। তারপরে আমি তো এমসিকিউ কোশ্চেন করাবো বা যেগুলো পরীক্ষার জন্য যাদের প্রশ্ন সেটা আসে অবশ্যই করাবো। তো প্রথম দুটো ক্লাস কিন্তু টার্মিনোলজির উপরে চলবে, তারপরে আমি সেগুলোকে বিশ্লেষণ করে প্রশ্ন উত্তর করাবো। ঠিক আছে, তো অবশ্যই যদি হেল্পফুল বলে মনে হয় আর এই ধরনের সুন্দর সুন্দর নোট তোমরা যদি পেতে চাও ফ্রিতে, তো অবশ্যই এই ভিডিওগুলো দেখো এবং আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গিয়ে তোমরা জয়েন হতে পারবে। ঠিক আছে, সেখানে তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। তো অবশ্যই সকলে সাপোর্ট করো, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।